না এসপি করবে বা খুব ভালো জায়গায় একটা পোস্টিং পাবো, তখন আমার ওসিডব্লিউ হলো, অফিসার অন কম্পালসারি ওয়েটিং। এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না, সে সময় অনেকে বলেন যে অধীর বাবুর সঙ্গে আপনার ভালো সম্পর্ক, অজিতবাবুর সঙ্গে কোনোদিনই আমার কোনোদিন কথা হয়নি। মানে এই রটনাতেই তো আপনার সেই সময় কম্পালসারি ওয়েটিং হলো। অজিতবাবু যদি কোনোদিন জিজ্ঞেস করলেন, ওর সঙ্গে আমার কোনোদিন কথা হয়নি, মানে হার্ডলি। আমি যে 3 বছর ওখানে এসপি ছিলাম, আমার সঙ্গে ওই এসপি থাকার সময় একদিনও কথা হয়নি। কিন্তু রটনাটা তো তাই হয়েছিল। তা আমি জানি না, মানে বদলি করে দিল। কোনটা ঠিক, মানে অধীর বাবুর সঙ্গে আপনার ঘনিষ্ঠতা এই কারণটা, নাকি গরুর ব্যবসাটা বন্ধ করে দিলেন এইটাই হয়ে গেল? গরু ব্যবসাটা বন্ধ করে দেওয়াটা একটা সেটব্যাক বলতে পারেন ক্রিমিনালদের ক্ষেত্রে। তারা হয়তো একটা লবি করে এটাকে, তার মানে আপনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরুর ব্যবসা বন্ধ করতে চাইলেও এই রাজ্যে এমন শক্তি আছে যে এই শক্তি এসপিকে টলিয়ে দিতে পারে, তার কারণ গরুর ব্যবসা মানে কাঁচা টাকা, কোটি কোটি টাকা। সেটা এক্স্যাক্টলি কী হয়েছিল আমি বলতে পারবো না, বাট আমি আমার যে ইস্যুটা নিয়ে হয়েছিল সেটা হচ্ছে কি হোমগার্ড রিক্রুটমেন্ট। আমি আমার সিনিয়র দু একজনকে বলেছিলাম যে আমি হোমগার্ড রিক্রুটমেন্টে আপনাদের টাকা তুলতে আমি এখান থেকে দেবো না, ঠিক আছে? তো ওরা ভাবলো যে এটা ইয়ার্কি মাছে, এত জুনিয়র র্যাঙ্কের অফিসার, সে ডিজি র্যাঙ্কের অফিসার, তার সঙ্গে তুমি চ্যালেঞ্জ করছো, তার সঙ্গে আমার ওর কিছু ক্লাউড ছিল, সেগুলো বললো যে তুমি কী করে, হাউ ক্যান ইউ ডিসাইড। লাস্টে উনি 250 জন রিক্রুট হবে, বলছে ঠিক আছে तुम ऐसा करो, तुम 150 आदमी का तुम रिक्रूटमेंट कर दो, 150 आदमी मेरे ऊपर छोड़ दो, हम तुम्हारे इसमें 150 आदमी में इंटरफेयर नहीं करेंगे, तुम मेरा 150 में इंटरफेयर मत करो। तो हम नहीं, हम अभी 150 के 250 आप कीजिए, लेकिन हम पैसा लेने नहीं देंगे, इंडिपेंडेंट मैंने न्यूट्रलिटी कीजिए, आप इसको चाहे कर दीजिए, हम न्यूट्रलिटी भी नहीं देखेंगे, लेकिन पैसा उठाना नहीं देंगे। क्योंकि होमगार्ड का रिक्रूटमेंट में एक आदमी को 16-17 हज़ार रुपये महीना मिलता है, और आप उसके बाद से 6 लाख 7 लाख 8 लाख रुपये ले रहे हैं, तो आई नॉट अलाउ यू। तुम क्या कर लोगे? हमें मेरा जो करने का हम करेंगे, आपका जो करने का है वो कीजिए। वो লিস্ট বার করে দিল, ও নিজের মতো করে, আমি সেই লিস্টটাকে ছিঁড়ে ফেলে দিলাম পুলিশ লাইন থেকে। এটা যে গ্রস ইনসাবঅর্ডিনেশন। একটা ডিজি র্যাঙ্কের অফিসার, সে একটা লিস্ট বার করেছে সই করে, সেখানে এসপির সিগনেচার নেই। আমি তখন বললাম যে এসপি সিগনেচার ছাড়া কী করে করে? আমি সেই লিস্টটাকে আড়াইকে প্রচণ্ড বকাবকি করলাম, দিয়ে ছিঁড়ে ফেলা, এখনই বার খুলে দাও, খুলে ছিঁড়ে ফেলে দাও। তো সেইটা আমার বিরুদ্ধে গেল। তার ওই 3-4 দিনের মধ্যেই আমার ওসিডব্লিউ পোস্টিং হলো। দ্যাট ওয়াজ দ্য অ্যাপারেন্ট রিজন। কিন্তু আপনার কি বোধোদয় হয়েছিল যে আমাদের রাজ্যে টাকা না নিয়ে চাকরি দেওয়াটা অপরাধ, যে অপরাধে আপনাকে সরে যেতে হলো? সেটা থেকে ভুলভাবে প্রজেক্ট করলো আর কি, যেহেতু আমার সিনিয়র অফিসার ছিল এর মধ্যে, জন্য আমার একটা প্রজেকশনটা আমার ভুল ছিল। কিন্তু তার তো কিছু হলো না। তারপরেই না, তারও অনেক কিছু হয়েছে। তারপরেই আমাকে বোধহয় উইদিন 2 মান্থস আমাকে আবার নদিয়াতে এসপি করেছিল। সেটা যাই হোক, যে কোনো কারণে আমি যাইনি বা রাজি ছিলাম না, আমি সেটা কেটে গেল। তারপরে আমি তখন বললাম না, আমি কলকাতা থেকে যাবো। আমি একটা খুব অপ্রীতিকর প্রশ্ন করছি, বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকার আপনার নাম যেহেতু হুমায়ুন কবির, সেই জন্যই কি বীরভূম, বর্ধমান আর মুর্শিদাবাদ, নদিয়াতে পাঠায়? না, নদিয়াতে তো আমি যাইনি, আমি বললাম না, নদিয়াতে তো গিয়েছিল না। সেট টু গো। না, এটা কি কোথাও মনে হয় যে যারা রাজ্য পরিচালনা করেন তারা নামটা দেখেন, কে হুমায়ুন কবির, কে ঋতব্রত ভট্টাচার্য, এই নামগুলো দেখে তারা ঠিক করেন? কাজের উপরেই হয় যা ডিসিশন, আমার মনে হয়, নাম দেখে না। কিন্তু আপনি বলছেন হিন্দু মুসলমান এরকম, প্রত্যেকটা অফিসারের নিজের করে একটা তার পদ্ধতি আছে, মানে খুব সেফ খেলে, যে আমি এত ঝামেলার মধ্যে যাবো কেন, বিশেষ করে যারা আউটসাইড বেঙ্গল থেকে আসে, সবাই নয়। তার মধ্যে আমি অনেককে দেখেছি, যেমন রাজীব কুমার আমার কাছে মোস্ট রেসপেক্টেড অফিসার, যাকে আমি সব থেকে বেশি লাইক করি। একটি অনেস্ট, ডেডিকেটেড, প্রচণ্ড, মানে দেখে আগে রোগপটকা লাগে, কিন্তু প্রচণ্ড সাহসী, মানে যা কিছু করতে পারে। অসম্ভব বুদ্ধিমান, হ্যাঁ, খুব বুদ্ধিমান, খুব ইন্টেলিজেন্ট, ভীষণভাবে ক্রাইম। আমরা তো রোমা ঝাওয়ার কেসে দেখেছি। অনেক কিছু আছে ওনার মধ্যে গুণ। এরকম নর্মালি আমি দেখেছি যে বাইরে থেকে যারা অফিসার, নট অল, বেশিরভাগ অফিসারই কি চান যে বাবা আমার দরকার কী আছে, আমাকে পোস্টিং করেছে, আমি আমার মতো করে সেফ। ইন্সপেক্টর থাকে, সাব ইন্সপেক্টর থাকে, এএসআই থাকে, কনস্টেবল থাকে, হোমগার্ড থাকে, সিভিক ভলান্টিয়ারও থাকে। একটা ইউনিট তাকে একটা রিফ্রেড করে। সেখানে সেই খড়গপুরে 3 দিন ধরে নাকি মিটিং ফিটিং চলছিল। সেদিনই সে রাত্রে ফেরত এসেছে, সকালবেলা ফেরত এসেছে। এসে ওর একটা বন্ধু ছিল, সেও সিভিক ভলান্টিয়ার, তার ভাই নাকি ওখানে ভর্তি ছিল। তাকে দেখতে একবার 11টা না 11:30 সময় গেছে। তারপরে তাকে বলেছে তার একটা অপারেশন হবে, বিকেলে অপারেশন হয়েছে, তার মধ্যে তাকে আবার 11টার সময় তাকে দেখতে গেছে। দেখে অপারেশন হয়ে গেছে, ঠিকঠাক আছে, চলে এসেছে। এই চলে আসার সময় তারপরে তারা কি করেছে যে ওই শ্যামবাজারে বসে কোনো জায়গাতে একটা মদ খেয়েছে, প্রচুর মদ খেয়েছে করে, রেড লাইট এরিয়াতে সোনাগাছিতে গেছে। ওখানে সোনাগাছিতে গিয়ে ওখানে বোধহয় কোনো রকম টাসল একটা হয়েছে মাসিদের সঙ্গে, যেটুকু আমি শুনেছি আর কি। মেয়ে পছন্দ হয়নি বা এরকম কিছু একটা হয়েছে, সেখানে পছন্দ হয়নি, তখন ওখানে গালাগালি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, তখন চল বল চেতলা যাবো।
এবার শম্ভুনাথ পণ্ডিতের কাছে ওখানে গেছে, ওদেরকে দেখা গেছে রাত্রিবেলা মোটর বাইকে করে যাচ্ছে, গিয়ে ওখানে চেতলাতে গেছে। চেতলাতে গিয়ে এই যে তার বন্ধুটি ছিল সে কিন্তু একটা মেয়ের সঙ্গে ইনভলভ হয়, মানে এনজয় করেছে, এবং বাকি ও কিন্তু করেনি। ও তখন কী করলো যে ওই যে মদ খেয়েছে তারপরে আবার মদ খেয়েছে, মানে হুইস্কি খেয়েছে, তারপর রাম খেয়েছে, আবার কি বিয়ার খেয়েছে, এই সমস্ত করেছে। দিয়ে আবার দুজনে মিলে ফেরত এসেছে, ফেরে শ্যামবাজারে ওই ছেলেটিকে যে বন্ধু ছিল ছেড়ে দিয়েছে। এর তখন মাথায় উঠেছে যে আমাকে রেপ করতে হবে, এরকম একটা মাথার মধ্যে ওর টেন্ডেন্সি রয়েছে। ও তখন উঠে আর্জি করে উপর থেকে নিচে, নিচে উপর থেকে উপরে উঠেছে, ওখান থেকে নামতে 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 প্রত্যেকটা দরজা খুলে খুলে ও চেক করছে যে কোথাও কোনো একটা মহিলাকে পাওয়া যায় কিনা, তাকে রেপ করবে সে। ঠিক আছে, মানে তখন কাছে তার রেপটা। আপনি বলছেন এতে পরিকল্পনা ছিল না, তার সেই মুহূর্তে একটা নারী দেহ দরকার ছিল। হ্যাঁ, তার সেই মুহূর্তে একটা নারী দেহ দরকার ছিল। এইটাতে ও ধরে নিয়েছে যে আমি রেপ করবো, যেভাবে হোক আমি যাকেই পাবো সামনে রেপ করবো। যা সেদিন যেয়ে পড়তো তাকেই রেপ করতো, সে নার্সও হতে পারে, একটা রোগীও হতে পারে, যে কেউ হতে পারে। একা কাউকে পাচ্ছিল না, খুঁজতে 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 সেমিনার হলে সে গেছে, আমি যেটা শুনেছি। যাওয়ার পর 4:02 না 3 মিনিটে ওখানে গেছে, যেটা আমি পেপার থেকে সেগুলো দেখছি আর কি। ও 29 মিনিট টোটাল ওখানে ছিল। এই মেয়েটি এবার ভীষণ টায়ার্ড ছিল, প্রায় 36 ঘন্টার কথা ডিউটি করেছে, রাত্রি 2-2:30 পর্যন্ত জেগেছিল। তারপরেও তার সঙ্গে কথাবার্তা হয়েছে, এখানে খাবার নিয়ে এসে খেয়েছে, অন্য ডাক্তাররা এসেছে, কনসাল্ট করতে এসেছে, তারপরে এক সময় সে 2:30-2:30 দিকে সে ঘুমিয়ে পড়েছে। আর এ ঢুকেছে তখন 4:03 এরকম সময় নাকি ঢুকেছে। ঢুকে ওখানে গিয়ে ওর উপরে চেপে বসেছে, দিয়ে তার সঙ্গে ন্যাচারালি ওভার পাওয়ার করেছে। এবার মেয়েটি খুব মানে এই উইক মেয়ে ছিল না, কিন্তু এই যে লাগাতার সে ডিউটি করে 36 ঘন্টার ডিউটি করে, তারপরে সে প্রচণ্ড ক্লান্ত ছিল এবং ঘুমিয়ে পড়েছিল। তখন ওর গায়ের উপরে চেপে বসে তাকে ওভার পাওয়ার করেছে। আর এই যে সঞ্জয় রায়ের কথা বলছেন, এ যখন ইয়াং ছিল সে সময়, এখন তো এখনও ইয়াংই আছে, কিন্তু সে বক্সার ছিল আর কি, লাইট ওয়েট বক্সিং করতো আর কি। আর তার হাতে যে থাবাটা সেটা খুব বড়। ঠিক আছে, আপনি দেখবেন যে 16টা ইঞ্জুরির কথা বারবার আমরা দেখছি, যেগুলো আমি এর মধ্যে দেখলাম, সবটাই হচ্ছে মুখের মধ্যে, মুখে গলা এর মধ্যেই। যে ওখানে থ্রটলিং করেছে, কখনো স্ট্র্যাঙ্গুলেট করার চেষ্টা করেছে, কখনো গলা টিপে মারার চেষ্টা করেছে, কখনো পাঞ্চ করেছে, ঘুষি মেরেছে, এবং দুটো মাত্র উন ছিল তার প্রাইভেট পার্টসে। সেটা ফোর্সফুল পেনিট্রেশনের জন্য এটা হয়ে থাকবে। বায়োলজিক্যাল স্যাম্পলটা হচ্ছে কনক্লুসিভ এভিডেন্স। কারো যদি সিমেন্ট পাওয়া যায়, কারো প্রাইভেট পার্টস থেকে যদি কোনো সিমেন্ট পাওয়া যায়, দ্যাট উইল বি কনক্লুসিভ এভিডেন্স, সেখানে কিছু করার নেই। তাহলে ভেবে দেখুন, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে শুধু চাকরি পাওয়া না, এই রকম একটা ধর্ষকামী মৎস্যকামী লোক সেখানে উঠে গেল। করছে ওয়েলফেয়ার বোর্ড মানে কি? এ তো জেনারেল সবার জন্য ওয়েলফেয়ার দেখে, এবং সেখানে এই যে ধর্ষক, তারা কিন্তু ধর্ষক। আপনি ভাবুন, এই ধর্ষকামী সঞ্জয় রায় সে ওয়েলফেয়ার দেখছে পুলিশের। ওয়েলফেয়ার মানে তার পুলিশের জন্য নয়, সে তার বোর্ডের সদস্য, সিভিক ভলান্টিয়ারের জন্য। কেউ না কেউ তো করেছে, কোনো না কোনো সিনিয়র অফিসার করেছে। সুতরাং ভাবুন, ওগুলো কি হয় যে তার তো পাস্ট কিছু ছিল না, পাস্টে তো কিছু ছোট 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 ক্রাইম ছিল, সেটাকে ওভারলুক করে গেছে। কিন্তু একজন লোক, যারা হ্যান্ডলার আছে তাদের দোষ না, কিন্তু একজন লোক সে তো সেই একই দিনে নিষিদ্ধ এলাকায় যাচ্ছে না, সে তো যেত, সে তো মদ খেত, সে তো ওই বাইকটা পেয়েছিল। তাকে তার যে হ্যান্ডলার ছিল, তাদের তো উপরে অফিসার থাকে, একজন হ্যান্ডলার থাকে, অনেক। সে কি বলবে, আরো বড় অফিসার তো সঞ্জয় রায়কে পাঠিয়েছিল। শোনা যাচ্ছে এই রকমই একটা পুলিশ সিভিক ভলেন্টিয়ার ডক্টর সন্দীপ ঘোষ খুঁজছিলেন। তিনি নাকি একজনকে বলেছিলেন, উচ্চপদস্থ পুলিশ অফিসারকে, আমার চাই এই রকম একটা বেস্ট জানোয়ার সাদৃশ্য মানুষ, এবং তাকে পাঠানো হয়েছে। আমার মনে হয় না এগুলো বাস্তব মনে হয়। কিন্তু সঞ্জয় রায়কে না, কিন্তু সঞ্জয় রায়কে কি আপনার মনে হচ্ছে খুব সংবেদনশীল একটা মানুষ? নিশ্চয়ই নয়, তাহলে সেই কাণ্ড করতেই না। এবং সঞ্জয় রায় সাজা হবে, এটুকু আমি নিশ্চিত জেনে থাকবো। এবং আবার এটাও বলছি আপনাকে, আমি যেটুকু জানি, যদি সবটা সত্যি হয়, ঠিকঠাক যদি জেনে থাকি, তাহলে সঞ্জয় রায় ছাড়া এই কেসে আরও কারো সাজা হবে না। কিন্তু দেখুন, অভিজিৎ মণ্ডল যিনি টালা থানার ওসি, তাকে তো গ্রেফতার করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য। না না, তার তথ্য প্রমাণ লোপাট সেটা প্রমাণ করা যায়, তার যদি ল্যাপস থাকে সেটা যদি ডিসিপ্লিনারি অ্যাকশন হতে পারে, তার প্রসিডিং হতে পারে, তার চাকরি বন্ধে চলে যেতে পারে। কিন্তু মানুষটা তো গ্রেফতার হয়ে বসে আছে। তাকে তো গ্রেফতার করেছে, এখন মানুষের ডিমান্ড যেরকম থাকলে পারসেপশনটা, পিপলস পারসেপশন। আপনার কি মনে হয় অভিজিৎ বাবু অর্থাৎ অভিজিৎ মণ্ডল তিনি কি দায় পড়েছে ওই কেসটাকে করার জন্য, হাসাব করার জন্য, বা তার কি দায় পড়েছে তাকে, সঞ্জয়কে তাকে বাঁচাতে হবে? কে মাথার দিব্যে দিয়েছে? একদমই নয়। এটা ভারত সরকার যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের পাশে দাঁড়িয়েছে, তাতে মনে হয় যে তৃণমূল কংগ্রেসের এ রাজ্যে বি টিম ভারতীয় জনতা পার্টি। না না, ভারতীয় জনতা পার্টি কোথায় দাঁড়িয়েছে? দাঁড়ায়নি তো। এখানে কোথায় এই সমাজের নামে একটা হয়েছে বটে, কিন্তু সেটা তো পার্টির পতাকা জানে যে সত্যি ঘটনাটা কি। কোথাও কি মনে হয় লেফট এবং কংগ্রেসকে দূরে রাখতে ভারতীয় জনতা পার্টি ভেতরে ভেতরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আতাত আছে? না না না, আমার একদমই মনে হয়নি।